সবাই ভেবেছিল আমি ভেঙে চুরমার হয়ে গেছি, কিন্তু আসল খেলা তো কেবল শুরু। যার কাছে হারানোর কিছু থাকে না, সেই পৃথিবীর সবচাইতে বিপজ্জনক মানুষ। ৩ বছরের সাজানো সংসার আর বুক ভরা বিশ্বাস যখন এক নিমিষেই ধুলোয় মিশে যায়, তখন জন্ম নেয় এক নতুন বিক্রম সিনহা। এটি কেবল একটি ডিভোর্স বা প্রতারণার গল্প নয়, এটি হলো ঠান্ডা মাথার এক ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী। যে রিয়া তাকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, আজ সেই রিয়ার চোখেই জল এনে দিল বিক্রম। চলুন দেখি কিভাবে এক নিঃস্ব সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুরো দিল্লি কাঁপানো এক মাস্টার প্ল্যান সাজালো। তুমি ভেবেছিলে আমি ভেঙে পড়ব, মাটিতে মিশে যাব, কিন্তু রিয়া, তুমি একটা ভুল করে গেছ। তুমি বিক্রমকে জ্যান্ত ছেড়ে দিয়েছ। আর যখন মানুষের কাছে হারানোর মতো কিছু বাকি থাকে না, তখন সে সবচাইতে বিপজ্জনক হয়ে ওঠে। শান্ত দিল্লি, রাত ১১টা বাজছিল। বিক্রম সিনহা তার অফিসের ছাদে দাঁড়িয়েছিল। নিচে শহর জ্বলছিল, লাখো আলো, লাখো জীবন, আর সে একদম একা। তার হাতে একটা কাগজ ছিল, ডিভোর্সের কাগজ। সে সেগুলো পড়ল, তারপর আবার পড়ল। এরপর একটা লম্বা শ্বাস নিয়ে সেগুলো হাওয়ায় উড়িয়ে দিল। কাগজের টুকরোগুলো রাতের বাতাসে ছড়িয়ে গেল, ঠিক যেন তার জীবনের মতো। ৩ বছর, ৩ বছরের সংসার, আর আজ সব শেষ। কিন্তু এই গল্প শুধু ডিভোর্সের নয়, এই গল্প সেই প্রতারণার, যা বিক্রম তখন জানতে পেরেছিল যখন অনেক দেরি হয়ে গেছে। আর সেই প্রতিশোধের, যা সে নিঃশব্দে, খুব ধীরে আর খুব গভীরে নিয়েছিল। আর যারা শুনছে তাদের বলে দিই, এই প্রতিশোধ কোনো সাধারণ প্রতিশোধ ছিল না। এটি এমন এক প্রতিশোধ ছিল যা দেখে খোদ রিয়ার চোখ ভিজে এসেছিল, যা দেখে কবিরের পা কেঁপে উঠেছিল, আর যা দেখে পুরো দিল্লি বলেছিল, বিক্রম সিনহা, তুমি সত্যিই আলাদা। বিক্রম সিনহা, বয়স তখন ৩০ বছর। দিল্লির একটি ছোট আইটি কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেতন ঠিকঠাক ছিল, জীবনও ঠিকঠাক চলছিল। ভবিষ্যতের স্বপ্নগুলো ছিল বড়। কিন্তু জীবনে একটা অভাব ছিল, আপন কেউ ছিল না। মা বাবা উত্তরপ্রদেশের একটি ছোট শহরে থাকতেন। বিক্রম দিল্লিতে একা থাকত, কাজ করত, খাবার খেত, ঘুমিয়ে পড়ত। পরের দিন আবার সেই একই রুটিন। তারপর একদিন এক বন্ধুর বিয়েতে রিয়া শর্মার সাথে দেখা হল। রিয়া, নামটা যতটা মিষ্টি, ব্যক্তিত্ব ততটাই উজ্জ্বল। জয়পুরের এক বড় ব্যবসায়ীর মেয়ে, শিক্ষিত, সুন্দরী, আর কথায় এত মাধুর্য যে শ্রোতা নিজেই ভুলে যেত সে কিছু বলতে চেয়েছিল। বিক্রম প্রথম দেখাতেই প্রেমে পড়েনি, সে দ্বিতীয় দেখায় প্রেমে পড়েছিল। যখন সে দেখল যে রিয়া একজন বৃদ্ধ ওয়েটারকে হেসে, সম্মান দিয়ে থ্যাংক ইউ বলছে, যেন সেই ওয়েটারও তার সমান মর্যাদার। বিক্রম ভাবল, এই মেয়েটা আলাদা। হায়, সে যদি তখন আর একটু মন দিয়ে দেখত, সে যদি এটা বুঝতে পারত যে কিছু মানুষ সম্মান এই জন্য দেয় না যে তারা ভালো, বরং এই জন্য দেয় কারণ সেই মুহূর্তে তাদের ওই সম্মানের প্রয়োজন থাকে। ৬ মাসের বন্ধুত্ব, তারপর ভালোবাসা, এরপর বাড়ির লোকের সাথে দেখা করা এবং বিয়ে। বিয়ের দিন বিক্রম রিয়ার চোখের দিকে তাকিয়ে ভেবেছিল, এই নারীই আমার জীবন। রিয়াও হেসেছিল, কিন্তু সেই হাসির আড়ালে কি ছিল, সেটা বিক্রম ৩ বছর পর জানতে পারল। বিয়ের প্রথম বছর সব ঠিক ছিল। বিক্রম কাজ করত, রিয়া ঘর সামলাত। সন্ধ্যায় দুজনে একসাথে বসে গল্প করত। জীবন ছিল শান্তিময়। ছোট্ট একটা ঘর, বড় বড় স্বপ্ন। বিক্রম সেই দিনগুলোতে একটি বিশেষ সফটওয়্যার নিয়ে কাজ করছিল, এমন এক সিস্টেম যা রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য জমির রেজিস্ট্রি, ডকুমেন্টেশন এবং লিগ্যাল ভেরিফিকেশন পুরোপুরি অটোমেটেড করতে পারত। এটা ছিল তার স্বপ্ন। রাত জেগে এটা বানিয়েছিল। প্রতি সপ্তাহে রিয়াকে বলতো কতটুকু হলো, কতটুকু বাকি। রিয়া মন দিয়ে শুনত, প্রশ্ন করত, প্রশংসা করত। বিক্রম খুশি হতো, তার মনে হতো আমার স্ত্রী আমাকে বোঝে। কিন্তু দ্বিতীয় বছরে একটা নাম সামনে এলো, কবির মেহতা। রিয়ার পুরনো কলেজ ফ্রেন্ড দিল্লিতে ট্রান্সফার হয়ে এসেছে। রিয়া জানালো, এমনিই পুরনো বন্ধু, মাঝে মাঝে দেখা করি। বিক্রমের কোনো সন্দেহ হয়নি। কেন হবে? সে রিয়াকে বিশ্বাস করত, ভালোবাসত। আর যে ভালোবাসে সে অন্ধ হয়, এটা পৃথিবীর সবচাইতে পুরনো আর যন্ত্রণাদায়ক সত্য। কবির মেহতা কোনো সাধারণ মানুষ ছিল না। দিল্লির নামকরা রিয়েল এস্টেট ডেভেলপার, রিয়ার বাবার পুরনো বিজনেস পার্টনারের ছেলে। রিয়াকে ছোটবেলা থেকে চিনত, দুজনের বাড়িতে যাতায়াত ছিল। কিন্তু এই সব বিক্রম তখন জানত না। ধীরে ধীরে রিয়ার লেট নাইট বাড়তে লাগল। অফিসের কাজ আছে, বন্ধুদের সাথে আছি, তুমি শুয়ে পড়ো, আমি চলে আসব। বিক্রম ঘুমিয়ে পড়ত। সে ক্লান্ত থাকত আর রিয়াকে বিশ্বাস করত।
এক রাত, আর সেই রাতটা বিক্রম কোনো দিন ভুলবে না। সে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। অফিসে কারেন্ট চলে গিয়েছিল। দরজা খোলা ছিল। ভেতর থেকে আওয়াজ আসছিল, রিয়ার হাসি আর একটা পুরুষের কণ্ঠ। বিক্রম থেমে গেল। শ্বাস থমকে গেল। পৃথিবী থমকে গেল। সে দরজা ধাক্কা দিল। সেই দৃশ্য আজও তার চোখে ভাসে। রিয়া আর কবির দুজনে একসাথে। বিক্রমকে দেখে রিয়ার মুখে কোনো লজ্জা এলো না, ঘাবড়ে গেল না। শুধু একটা শীতলতা ছিল। এমন এক শীতলতা যা বলে দিচ্ছিল যে এটা প্রথমবার নয়। আর এই শীতলতা কোনো ছুরির চাইতেও গভীরে বিক্রমের হৃদয়ে গেঁথে গেল। রিয়া ধীরে ধীরে উঠে দাঁড়াল, চুল ঠিক করল আর বলল, বিক্রম, আমাকে তোমার সাথে কথা বলতে হবে। সেই রাতে রিয়া বিক্রমকে জানালো যে সে কবিরকে ভালোবাসে। এই বিয়ে তার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। সে আর এই সম্পর্ক এগিয়ে নিতে পারবে না। তাকে যেন মাফ করে দেওয়া হয়। বিক্রম চুপ ছিল। সারা রাত চুপ ছিল। পরের দিন সকালে সে সেই কাগজে সই করে দিল যা রিয়া তার সামনে রেখেছিল, ডিভোর্সের কাগজ। রিয়া চলে গেল কবিরের সাথে, আর বিক্রম রয়ে গেল সেই খালি বাড়িতে, ওই খালি দেয়ালগুলোর সাথে একটা শূন্য জীবন নিয়ে। ৩ সপ্তাহ পর বিক্রমের এক পুরনো বন্ধু এলো, অমন। ছোটবেলা থেকে তারা একসাথে স্কুলে পড়েছে। অমন এখন একজন প্রাইভেট ডিটেকটিভ, দিল্লিতে ছোটখাটো একটা কোম্পানি চালায়। একদিন অমন না জানিয়ে বিক্রমের বাড়ি এলো। তার হাতে একটা মোটা ফাইল ছিল। বিক্রম দরজা খুলতেই অমনের মুখ দেখে বুঝে গেল কিছু একটা গুরুতর ব্যাপার আছে। অমন বলল, বিক্রম, এটা দেখ, এবং ফাইলটা তার সামনে রাখল। বিক্রম ফাইলটা খুলল, আর তার পৃথিবী আবার কেঁপে উঠল, কিন্তু এবার অন্যভাবে। ফাইলে ছিল ছবি, মেসেজের স্ক্রিনশট, ব্যাংক ট্রানজ্যাকশনের ডিটেলস আর একটি আইনি নথি। রিয়া আর কবিরের বিয়ে কোনো হঠাৎ হওয়া প্রেম ছিল না। এটা ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, ঠান্ডা মাথায় বানানো, প্রতিটি পদক্ষেপ মেপে নেওয়া। অমন জানালো, বিক্রম, রিয়া আর কবিরের সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল। ১.৫ বছর আগে থেকেই তারা ইচ্ছা করে তোকে দিয়ে বিয়েটা করিয়েছিল। বিক্রম ধীরে ধীরে জিজ্ঞেস করল, কেন? অমন সেই কাগজটা সামনে রাখল। বিক্রমের কোম্পানিতে একটা সফটওয়্যার প্যাটেন্ট ছিল, সেই সফটওয়্যার যা বিক্রম রাত জেগে বানিয়েছিল, যার কথা সে রোজ রিয়াকে বলত, যার উপর সে ২ বছর পরিশ্রম করেছিল। ওই প্যাটেন্ট কবিরের রিয়েল এস্টেট কোম্পানির জন্য ৩০ কোটি টাকার মূল্যের ছিল। রিয়ার বাবা আর কবিরের বাবা দুজনে মিলে একটা প্ল্যান বানিয়েছিলেন। রিয়াকে বিক্রমের সাথে বিয়ে করতে হতো, তার বিশ্বাস অর্জন করতে হতো, তার প্যাটেন্টের পুরো টেকনিক্যাল ডিটেল বুঝতে হতো, যা সে প্রতি সন্ধ্যায় বিক্রমের কথা শুনে সংগ্রহ করে যাচ্ছিল। তারপর সেই কাগজপত্রে সই করিয়ে নিতে হতো, আর যখন কাজ হয়ে যাবে তখন ডিভোর্স। রিয়া ঠিক সেটাই করেছিল। সেই ডিভোর্সের কাগজ, যা বিক্রম ওই দিন সকালে চোখ বন্ধ করে সই করেছিল, তাতে একটা শর্ত ছিল, সূক্ষ্ম অক্ষরে লেখা, যা বিক্রম মন দিয়ে পড়েনি। সেই শর্তে লেখা ছিল যে বিক্রমের ওই সফটওয়্যার প্যাটেন্ট, যা সে বিয়ের সময় রেজিস্টার করেছিল, সেটা এখন বিয়ের যৌথ সম্পত্তি হিসেবে গণ্য হবে, এবং ডিভোর্সের পর সেই প্যাটেন্ট রিয়ার কাছে চলে যাবে, যা সরাসরি কবিরের কোম্পানির হাতে যাবে। ৩০ কোটি টাকার প্যাটেন্ট বিক্রম থেকে তার সরলতার সুযোগ নিয়ে, তার বিশ্বাসের সুযোগ নিয়ে, তার ভালোবাসার সুযোগ নিয়ে কেড়ে নেওয়া হলো। বিক্রম ফাইলটা বন্ধ করল, উঠে জানালার কাছে গিয়ে দিল্লির আকাশ দেখল। অমন জিজ্ঞেস করল, এখন কি করবি? বিক্রম ঘুরে তাকাল। তার চোখে এখন আর জল ছিল না, ছিল এক ঠান্ডা, শান্ত, বিপজ্জনক আগুন। সেই আগুন যা চিৎকার করে না, যা ভেঙে পড়ে না, যা শুধু জ্বলতে থাকে। বিক্রম বলল, যা আমার কাছ থেকে নেওয়া হয়েছে আমি তা ফেরত নেব, কিন্তু ওদের মতো করব না অমন। আমি চুরি করব না, আমি মিথ্যে বলবো না, আমি সেটাই করব যা ওরা কল্পনাও করতে পারবে না। অমন জিজ্ঞেস করল, কি? এবার বিক্রম হাসল, ৩ সপ্তাহের মধ্যে প্রথমবার, আর সেই হাসিতে এমন এক গভীরতা ছিল যা অমনকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। বিক্রম বলল, আমি ওদের চাইতেও বড় হব। পরের ৬ মাস বিক্রম এমন একটা কাজ করল যা কেউ ভাবেনি। সে ইস্তফা দিল, চাকরি ছাড়ল, নিজের ফ্ল্যাট বিক্রি করল, আর দিল্লি থেকে বেরিয়ে গেল ব্যাঙ্গালোর। সেখানে সে ৩ জনকে খুঁজে বের করল, ৩ জন পুরনো বন্ধু যারা তারই মতো আইটিতে ছিল। ৩ জনই বুদ্ধিমান, ৩ জনই ভরসাযোগ্য, আর ৪ জনে মিলে একটা কোম্পানি শুরু করল। নাম রাখল ভিটেক সলিউশনস। বিক্রমের কাছে সেই পুরনো প্যাটেন্টের নতুন প্ল্যান ভার্সন ছিল, যা সে ওই ৬ মাসে বানিয়েছিল। আর এই নতুন ভার্সন পুরনোটার থেকে ১০ গুণ ভালো ছিল।
সে আইনি পরামর্শ পেয়েছিল যে প্যাটেন্ট রিয়ার কাছে গেছে তা ছিল পুরনো টেকনোলজি, কিন্তু বিক্রম যদি নতুন টেকনোলজি দিয়ে নতুন প্যাটেন্ট রেজিস্টার করে তবে সেটা 100% তারই হবে। আর বিক্রম ঠিক সেটাই করল। ভিটেক সলিউশনস ধীরে ধীরে বড় হতে লাগল। প্রথম বছর এক বড় ইনভেস্টর ফান্ডিং দিল। দ্বিতীয় বছর কোম্পানির ভ্যালুয়েশন 50 কোটি হয়ে গেল। তৃতীয় বছর মুম্বাইয়ের এক বড় কোম্পানি পার্টনারশিপের অফার দিল, কিন্তু বিক্রম মানা করে দিল। কারণ সে শুধু কোম্পানি বানাচ্ছিল না, সে একটা জাল বুনছিল, খুব ভেবে চিনতে, খুব ধৈর্যের সাথে। ওদিকে রিয়া আর কবিরের জীবন ঝকঝক করছিল। কবিরের কোম্পানি মেহতা ডেভেলপার্স বিক্রমের পুরনো প্যাটেন্টকে তাদের সিস্টেমে যুক্ত করে নিয়েছিল। কোম্পানি 3টি বড় প্রজেক্ট লঞ্চ করল, টাকা উঠতে লাগল। রিয়া আর কবিরের বিয়ে হয়ে গেল। দিল্লির সোসাইটিতে বড় নাম হল, পার্টি, ইভেন্ট, ম্যাগাজিনের কভার পেজ। রিয়া খুশি ছিল, তার মনে হয়েছিল সবকিছু তার প্ল্যান অনুযায়ী হয়ে গেছে। বিক্রমের নাম হয়তো মাঝে মাঝে তার মনে আসত, আর সে সেটা ঝেড়ে ফেলত। কিন্তু একদিন সকালে এক খবরের কাগজে একটা খবর ছাপা হলো, ভিটেক সলিউশনসের ধামাকা এন্ট্রি, নতুন প্যাটেন্ট রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিকে পুরোপুরি বদলে দেবে। রিয়া খবরটা পড়ল। ফাউন্ডারের নাম দেখল বিক্রম সিনহা। তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। কবিরও খবরটা পড়েছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে রিয়াকে ডেকে বলল, রিয়া, এই নতুন প্যাটেন্ট আমাদের পুরনো সিস্টেমকে বেকার করে দেবে। এতে সেই সব খামতি দূর করে দেওয়া হয়েছে যা আমাদের সিস্টেমে ছিল। এটা যদি মার্কেটে এসে যায় তবে আমাদের কোম্পানির 3টে প্রজেক্টই ফেল হয়ে যাবে, ক্লায়েন্টরা আমাদের ছেড়ে চলে যাবে। রিয়া খবরের কাগজটা রেখে দিল। তার চোখ কিছু একটা ভাবছিল। বিক্রমের সাথে দেখা করতে হবে। রিয়া বিক্রমের কাছে দেখা করার সময় চাইল, একটা বিজনেস মিটিংয়ের নামে। বিক্রম রাজি হয়ে গেল। সে জানত এই দিনটা আসবে, সেটার প্রস্তুতি নিয়ে রেখেছিল। মিটিং দিল্লির একটা 5 স্টার হোটেলের কনফারেন্স রুমে রাখা হলো। রিয়া যখন ভেতরে এলো, বিক্রমকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। 2 বছর কেটে গেছে, বিক্রম বদলে গেছে। সে সেই রোগা ক্লান্ত ইঞ্জিনিয়ার ছিল না। তার চোখে এক নতুন আলো ছিল, এক নতুন শক্তি। সামনে এক নতুন বিক্রম ছিল। বিক্রম হেসে বলল, বসো রিয়া। রিয়া বসল। সে সরাসরি কথা শুরু করল। বিক্রম, আমি জানি তুমি খুব ভালো কাজ করছো। আমি তোমাকে অভিনন্দন জানাতে এসেছি, আর একটা প্রপোজাল নিয়ে এসেছি। বিক্রম বলল, বলো। রিয়া বলল, আমরা চাই তুমি তোমার নতুন প্যাটেন্ট আমাদের লাইসেন্সে দিয়ে দাও, মেহতা ডেভেলপার্সকে। আমরা ভালো দাম দেব, দুজনের জন্যই লাভজনক হবে। বিক্রম কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, রিয়া, একটা কাজ করো, ব্যাগ থেকে কাগজ কলম বের করো। রিয়া অবাক হয়ে বের করল। বিক্রম বলল, এখন লেখো। আমার উত্তর হল না। রিয়ার মুখ বদলে গেল। সে বলল, বিক্রম, বোঝো এটা বিজনেস, পুরনো কথা মাঝখানে এনো না। বিক্রম বলল, পুরনো কথা? রিয়া, তুমি আমার থেকে 30 কোটি টাকার পেটেন্ট চুরি করেছ, আমার বিশ্বাসের সুযোগ নিয়েছ, আমার ঘুম, আমার পরিশ্রম, আমার স্বপ্ন সব কেড়ে নিয়েছ, আর এখন বলছো পুরনো কথা মাঝখানে এনো না। রিয়ার চোখে এক মুহূর্তের জন্য কিছু একটা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। বলল, বিক্রম, যা হয়েছে তা ভুল ছিল, আমি মানছি, কিন্তু এখন আমাদের দুজনের জন্যই ভালো এটাই যে আমরা এগিয়ে যাই। তুমি টাকা পাবে, আমরা টেকনোলজি পাব। বিক্রম বলল, রিয়া, আমার টাকা চাই না। যদি আমার টাকা চাইতো তবে আমি কোম্পানি বানানোর বদলে কোর্টে যেতাম, আর সেখানে তোমার বিরুদ্ধে এত প্রমাণ আছে যে কবির আর তোমার দুজনেরই জেল হতে পারে। রিয়ার মুখ শুকিয়ে গেল। বিক্রম বলে চলল, কিন্তু আমি সেই পথ বাছিনি, কারণ আমি তোমাকে ধ্বংস করতে চাই না। আমি শুধু তোমাকে এটা দেখাতে চেয়েছিলাম যে যাকে তুমি পাথর ভেবে ছুঁড়ে ফেলেছিলে সেটা আসলে হিরে ছিল। রিয়া গলা পরিষ্কার করে বলল, তাহলে কি চাও তুমি? বিক্রম একটা ফাইল তার সামনে রাখল। রিয়া খুলল। তাতে একটা প্রপোজাল ছিল, ভিটেক সলিউশনস আর মেহতা ডেভেলপার্সের পার্টনারশিপ। কিন্তু এতে একটা শর্ত ছিল, যা রিয়া পড়তেই তার শ্বাস আটকে গেল। শর্তটা ছিল, মেহতা ডেভেলপার্সের যে 3টে প্রজেক্ট আছে তাতে যে শ্রমিক আর ছোট কর্মচারীরা কাজ করছে তাদের বেতন আর কাজের পরিবেশ উন্নত করতে হবে। কোম্পানি একটি সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড বানাবে, যেখানে প্রতিটি প্রজেক্টের লাভের 5% যাবে, আর এই পুরো কাজটা তদারকি করবে বিক্রমের কোম্পানি। রিয়া অবাক হয়ে বিক্রমকে দেখল। বিক্রম বলল, রিয়া, আমি তোমার থেকে প্রতিশোধ নিতে চাই না। আমি তোমাকে এটা দেখাতে চাই যে যখন তুমি আমাকে প্রত্যাখ্যান করছিলে, যখন তুমি এই ষড়যন্ত্র করছিলে, সেই সময়েও
আমি যে স্বপ্নটা দেখতাম তা টাকার ছিল না, সেটা ছিল সেই মানুষগুলোর জন্য যারা আসল পরিশ্রম করে, যাদের কোনো আওয়াজ নেই। যদি তুমি এই শর্ত মানো, তবে আমি তোমাকে নতুন পেটেন্ট লাইসেন্সে দিয়ে দেব। রিয়া চুপ ছিল। রুমে নিস্তব্ধতা। বিক্রম উঠে চলে যেতে লাগল। দরজার কাছে থেমে না তাকিয়েই বলল, আর হ্যাঁ রিয়া, সেই ওয়েটার যাকে তুমি বিয়েতে থ্যাংক ইউ বলেছিলে মনে আছে? তার মেয়ের পড়াশোনার খরচ আমার কোম্পানি দিচ্ছে। কারণ রিয়া, ভালো মানুষই তোমার লোক দেখানো কাজে হয় না, ভালো মানুষই সেখানে থাকে যেখানে কেউ দেখছে না। বিক্রম চলে গেল। রিয়া সেখানে বসে রইল। তার চোখ ভিজে উঠেছিল। প্রথমবার তার লজ্জা লাগছিল। আসল লজ্জা। সেই লজ্জা নয় যা অন্য কেউ দেখলে লাগে, বরং সেই লজ্জা যা একা নিজের সাথে নিজের চোখ মেলালে লাগে। ৩ দিন পর রিয়া সেই ফাইলে সই করে দিল। আর কবির যখন জানতে পারল, তখন সে রিয়াকে বলল, তুমি এটা কেন করলে? এই শর্ত মানা জরুরি ছিল না। রিয়া বলল, কবির, আমরা যা করেছি তা ভুল ছিল। দেরিতে হলেও আমাকে এটা মানতে হতো। কবির রাগে বলল, এটা সেন্টিমেন্টের সময় নয়, এটা বিজনেস। রিয়া তার চোখের দিকে তাকালো। প্রথমবার তার কবিরের মধ্যে সেই মানুষটাকে দেখা গেল না যাকে সে ভালোবাসত। সে শুধু এক ঠান্ডা, স্বার্থপর হিসেবি মানুষকে দেখল। আর তার বিক্রমের কথা মনে পড়ল। তার চোখ, তার শান্ত কণ্ঠ, ওই ফাইল, সেই ওয়েটারের মেয়ের কথা। রিয়ার মনে একটা প্রশ্ন জাগল, আমি কি করলাম? এরপর যা হলো তা ছিল সবচাইতে বড় টুইস্ট। আমান একদিন রাতে বিক্রমকে ফোন করল। বলল, বিক্রম, রিয়া তোমার সাথে একা দেখা করতে চায়। কবির জানে না। বিক্রম এক মুহূর্ত থামল, তারপর বলল, ঠিক আছে। সেই দেখা হওয়াটা একটা ছোট ক্যাফেতে হলো, পুরনো দিল্লির এক এলাকায়, যেখানে কেউ তাদের চিনত না। রিয়া আগে এসেছিল। বিক্রম যখন এলো, দেখল রিয়ার চোখ লাল ছিল, মনে হচ্ছিল কেঁদেছে। বিক্রম বসল। রিয়া বলল, বিক্রম, আমাকে ক্ষমা করে দাও। বিক্রম বলল, ক্ষমার কথা পরে ভাবব, আগে বলো কি হয়েছে। রিয়া একটা লম্বা শ্বাস নিয়ে জানালো, যা শুনে বিক্রমের চোখও ভারী হয়ে এলো। রিয়া বলল, বিক্রম, যখন এসব প্ল্যান হচ্ছিল তখন আমিও সব জানতাম না। আমার বাবা আমাকে বলেছিলেন যে তুমি একটা কোম্পানি বানাচ্ছ যা তার পুরনো বিজনেস পার্টনারের কোম্পানির ক্ষতি করবে। তারা বলেছিলেন, এটা কেবল একটা বিজনেস মুভ। তোমার সাথে বিয়ে করো, তাদের টেকনোলজি জেনে নাও, আর তারপর আলাদা হয়ে যাও। আমি জানতাম না যে প্যাটেন্ট ক্লজের ওই ব্যাপারটা ছিল। আমি জানতাম না যে তোমার সাথে এত বড় চুরি হবে। যখন আমি জানতে পারলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। বিক্রম জিজ্ঞেস করল, তাহলে তুমি আমাকে বললে না কেন? রিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বলল, কারণ ততদিনে আমি কবিরকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছিলাম, বা অন্তত আমার সেরকমই মনে হতো। কিন্তু বিক্রম, আমি এটা জানতাম না যে কবির শুধু আমাকেও ব্যবহার করেছিল। সে আমাকে ভালোবাসত না। সে শুধু আমার বাবার মাধ্যমে তোমার কাছে পৌঁছতে চেয়েছিল। আর যখন কাজ হয়ে গেছে, এখন সে আমাকে নিয়েও ক্লান্ত। সে অন্য এক মেয়ের সাথে আছে গত 6 মাস ধরে। বিক্রম চুপ থাকল। রিয়া বলল, আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই। আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য। কিন্তু বিক্রম, আমি চাই তুমি জানো, সেই থ্যাংক ইউ মিথ্যে ছিল না। আমার সেই হাসি মিথ্যে ছিল না। শুরুতে আমি যা ছিলাম সেটাই আমি ছিলাম। বাকি সব আমার দুর্বলতা ছিল। বিক্রম চায়ের কাপটা নিল, এক চুমুক খেল, বাইরে তাকাল। দিল্লির ভিড় ছিল, মানুষ ছুটে যাচ্ছিল, কেউ কাউকে দেখছিল না। তারপর বিক্রম রিয়ার দিকে তাকাল, বলল, রিয়া, ক্ষমার মানে এই নয় যে সব ভুলে যাওয়া। ক্ষমার মানে হল সেই বোঝা হৃদয় না রাখা যা তোমাকে নিজেকেই ভাঙতে থাকে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি সেই দিন যখন আমি ডিভোর্স ফাইলে সই করেছিলাম। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, সেই দিন? বিক্রম বলল, হ্যাঁ, কারণ আমি যদি ঘৃণা নিয়ে বাঁচতাম, তবে যে কোম্পানি আমি বানিয়েছি, যে মানুষের জীবন আমি উন্নত করার চেষ্টা করেছি, সেসব মিথ্যে হতো। ঘৃণা দিয়ে কিছু তৈরি হয় না রিয়া। ঘৃণা কেবল নিজের ভিতকে ফোকলা করে দেয়। রিয়া ডুকরে কেঁদে উঠল। বিক্রম বলল, এখন কি করবে? রিয়া বলল, কবিরকে ছেড়ে দেব, বাবার কাছে ক্ষমা চাইব, আর ভালো কিছু করার চেষ্টা করব। জানি না কোথা থেকে শুরু করব। বিক্রম বলল, সেই সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড যা আমরা মেহতা ডেভেলপার্সে বানিয়েছি, সেটা দেখাশোনা করার জন্য একজন ট্রাস্টি দরকার। এমন একজন মানুষ যে সততার সাথে কাজ করবে। তুমি চাইলে সেই কাজটা করতে পারো। রিয়া চোখ মুছে অবাক হয়ে দেখল। বিক্রম বলল, কিন্তু এটা করুণা নয়, এটা পরিশ্রমের কাজ। আর যদি কোনো গড়বড় হয়, তবে আমিই সবার আগে তোমাকে সরিয়ে দেব, বুঝেছ? রিয়া প্রথমবার এক সত্যিকারের হাসি দিল। সেই হাসি
যা ওই ওয়েটারকে থ্যাংক ইউ বলার সময় ছিল। বলল, বুঝেছি। সেই দিনের পর কবির আর রিয়ার সম্পর্ক ভেঙে গেল। কবির অনেক হাঙ্গামা করল, হুমকি দিল, কিন্তু আমানের কাছে সেই সব প্রমাণ ছিল যা কবির আর তার বাবার ওই ষড়যন্ত্র ফাঁস করে দিতে পারত। যখন কবির এটা জানতে পারল, তখন তার সব হুমকি খামোশ হয়ে গেল। ভিটেফ সলিউশনস এগিয়ে যেতে লাগল। 3 বছরে তার ভ্যালুয়েশন 200 কোটি হয়ে গেল। বিক্রমের মা বাবা দিল্লিতে চলে এলেন, একটা বড় বাড়িতে থাকতে লাগলেন। বিক্রম তাদের ওই ছোট শহরে একটা ছোট স্কুল বানালো, আর সেই সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড যা সে শুরু করেছিল, তাতে এখন পর্যন্ত 300-র বেশি শ্রমিকের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। একদিন আমান বিক্রমকে জিজ্ঞেস করল, দোস্ত, তুই রিয়াকে ক্ষমা করে দিলি, ওকে কাজও দিলি, কিন্তু তোর মনে কি এখনো কি কিছু আছে? বিক্রম হাসল, বলল, আমান, কিছু সম্পর্ক ভালোবাসা দিয়ে নয়, শিক্ষা দিয়ে তৈরি হয়। রিয়া আমাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে যে ভরসা অন্ধ করো না, কাগজপত্র পড়ে সই করো, আর মানুষের আসল পরিচয় তখন হয় যখন তার তোমার কোনো প্রয়োজন থাকে না, অথচ তবুও সে তোমার পাশে থাকে। অমন জিজ্ঞেস করল, আর যদি রিয়া আবার জীবনে ফিরে আসতে চায়? বিক্রম আকাশের দিকে তাকাল, বলল, জীবনে দ্বিতীয় সুযোগ তখন মেলে যখন মানুষ নিজেকে বদলে ফেলে, আগের মতো নয়। সে বদলাচ্ছে কিনা তা সময় বলবে, আর আমি সময়কেই উত্তর দিতে দেব। সেই সন্ধ্যায় বিক্রম অফিসের ছাদে দাঁড়িয়েছিল। সেই একই ছাদ, সেই একই দিল্লি, একই আলো। কিন্তু এবার সে একা ছিল না। তার কাছে তার মা ছিল, তার বন্ধুরা ছিল, তার কাজ ছিল, আর সবচাইতে জরুরি, তার কাছে তার নিজের আত্মসম্মান ছিল। সে সেই ছাদ থেকে নিচে দেখল আর মনে মনে বলল, বাবা, আপনি সবসময় বলতেন যে বাবা এমনভাবে পড়ো যেন ওঠার সময় দুনিয়া দেখে। আমি পড়েছিলাম, খুব খারাপভাবে পড়েছিলাম, কিন্তু আজ আমি এখানে। আর দিল্লির সেই রাতে ওই লাখো আলোর মাঝে বিক্রম সিনহা হাসল, এক গভীর সত্যিকারের হাসি। সেই হাসি যা তখন আসে যখন মানুষ জেনে যায় যে সে জীবনের সবচাইতে বড় লড়াইটা জিতে নিয়েছে, কাউকে হারিয়ে নয়, বরং নিজেকে জিতিয়ে। এই গল্প কোনো বড় প্রতিশোধ দিয়ে শেষ হয় না। এই গল্প শেষ হয় এক বড় সত্য দিয়ে, যে যারা তোমাকে ভাঙার চেষ্টা করে তারা আসলে তোমাকে তৈরি করে। শুধু সেই সময় এটা বোঝা কঠিন হয়, কিন্তু যদি তুমি সেই যন্ত্রণায় ভেঙে না পড়ো, যদি তুমি ঘৃণাকে নিজের পথ হতে না দাও, তবে একদিন সেই যন্ত্রণাই তোমার সবচাইতে বড় শক্তি হয়ে দাঁড়াবে। বিক্রম সেটাই করেছিল, আর সম্ভবত এটাই আমাদের সবার করা উচিত। বলা হয়, যারা আমাদের ভাঙার চেষ্টা করে তারা আসলে অজান্তেই আমাদের নতুন করে গড়ে দেয়। বিক্রমের এই জয় কোনো মানুষকে হারানোর জয় নয়, বরং নিজের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার জয়। মনে রাখবেন, ঘৃণা বা প্রতিশোধের আগুন মানুষকে কেবল পোড়ায়, কিন্তু ধৈর্য আর আত্মবিশ্বাস মানুষকে শিখরে পৌঁছে দেয়। যদি আপনার সাথেও কেউ অন্যায় করে থাকে, তবে ভেঙে পড়বেন না। নিজের কাজ দিয়ে এমন জবাব দিন যেন পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকে। বিক্রমের এই লড়াই আর তার উদারতা যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা দেয়। তাই বিক্রমের এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত অবশ্যই জানান। আর এমন সব জীবন বদলানো এবং আবেগঘন গল্পের সঙ্গী হতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখুন। মনে রাখবেন, কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না, সেগুলো শুধু নতুন কোনো শুরুর অপেক্ষায় থাকে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।